বাংলাদেশ নয়, স্বাধীনতা বিরোধীরাই আজ ব্যর্থ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী, দেশব্যাপী শ্রদ্ধা, কলকাতায়ও নানা আয়োজন। করোনার টিকা পেতে নাম নিবন্ধন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে। চূড়ান্ত পর্যায়ে কাজ, লাগামহীন সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, বাস্তবিক কোনো ভিত্তি নেই। সাইদ খোকনের অভিযোগের জবাব দিলেন তাপস, বললেন অভিযোগ ভিত্তিহীন, ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে অসত্য বক্তব্য। এবং বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। সরু রাস্তায় দিনভর যানজট, মেয়র ভবন অপসারণ চাইলেও নিশ্চুপ মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি খান্তাজদিন আহসান। বাংলাদেশ নয়, যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ ব্যর্থ বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতার শতবর্ষে কেমন থাকবে বাংলাদেশ, সেই পরিকল্পনা নিয়েই দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির পিতাই প্রথম ভূমিপুত্র হয়ে দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে, কিন্তু করোনার কারণে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আয়োজনেও কোনো ঘনঘটা নেই উদযাপনের। সংক্রমণ সতর্কতায় রোববার বিকেলে সীমিত পরিসরে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন। জাতির পিতার সংগ্রামী জীবনের ত্যাগ তিতিক্ষা তুলে ধরে তার জ্যেষ্ঠ কন্যা বলেন, বিরুদ্ধ পরিবেশেও মুক্তির আলো জ্বেলেছিলেন বঙ্গবন্ধু। ভূমিপুত্র বলতে, এই মাটির সন্তান বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম এদেশের শাসনভার হাতে নিয়েছিলেন। তার আগে যারাই ছিল তারা কিন্তু এই দেশে তাদের জন্ম ছিল না। একজন মানুষ কতটা নিবেদিত হলে পরে, মানুষকে কতটা ভালোবাসতে পারলে এইভাবে আত্মত্যাগ করতে পারে আর এইভাবে মানুষের কথা বলতে পারে। ৭৫-এর পৈশাচিক হত্যাকাণ্ড না ঘটলে দেশ উন্নয়নের কক্ষচ্যুত হতো না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এ জাতির বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। অর্থনৈতিক সূচকে অগ্রগতি নিশ্চিত করে দেশের প্রতিটি মানুষের আবাস গড়তে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা। ২০৭১ সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে। আমাদের আগামী প্রজন্ম কিভাবে তা উদযাপন করবে, সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এর আগে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা হবে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, স্বাধীনতার ৫০ বছর পরও এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর। জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। বিজয়ের শত্রুরা এখনও তৎপর, এখনও তারা ষড়যন্ত্র করছে। কাজে আজকের দিনে মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব।
পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এদিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণ করল ভারতের কলকাতা। রোববার বিকেলে কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপ হাইকমিশনার দপ্তরের বঙ্গবন্ধু গ্যালারিতে আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। রোববার বাংলাদেশের মতো কলকাতাতেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপ হাইকমিশন দপ্তরে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন বক্তারা। যিনি ছিলেন আমাদের মহান নেতা, তিনি কিন্তু তখনও বাংলাদেশে নেই। তিনি আসলেন 10 জানুয়ারি। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে আসার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা বিজয় পরিপূর্ণতা লাভ করে। সম্মুখে মৃত্যুর দুয়ার জেনেও অন্ধকারের তামসিক শক্তি তার হৃদয় বৃত্তিকে গ্রাস করতে পারে না। ফিরিয়ে আনার যে ব্যক্তিত্ব বাঙালি জীবনে, বাঙালির ইতিহাসে, তিনি শেখ মুজিব। বাংলাদেশের বাইরে কলকাতায় এই উপ হাইকমিশন ভবনেই প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা। দমদম এয়ারপোর্টে বঙ্গবন্ধুর জন্য পুরো মঞ্চ তৈরি ছিল। বিপুল জনগণ এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কখন এসে নামবেন। কিন্তু বঙ্গবন্ধু যখন জানালেন দেশের মাটিতে আগে পা রাখতে চান, উনি মিসেস ইন্দিরা গান্ধীকেও জানিয়ে আসছেন। শখ থেকে শুরু করে এখন কোটি টাকার মালিক চাষি সালমান সর্দার। যশোরে হরেক রঙের মাছের বাণিজ্যিক খামার থেকে অর্নামেন্টাল ফিশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এই নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জাতীয় পরিচয়পত্র দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে নিবন্ধনের মাধ্যমেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। এ ধরনের একটি অ্যাপের কাজ প্রায় শেষ পর্যায়ে। এতে ভবিষ্যতে ভ্যাকসিন পাওয়ার পর তা বিতরণে বিশৃঙ্খলা হবে না বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে বাংলাদেশকে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। আগামী 18 জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ডজন খানেক দেশে গত ডিসেম্বরে অনুমোদন পায় ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। আর নতুন বছরের প্রথম দিন প্রথম কোনো টিকা হিসেবে জরুরি ব্যবহারের বৈধতা পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। গবেষণায় দাবি, করোনা প্রতিরোধে এই টিকা 95% কার্যকর। এবার সে টিকা পাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। এরই মধ্যে আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা CEPI এর নেতৃত্বে গড়ে ওঠা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের কাছ থেকে চিঠি পেয়েছে বাংলাদেশ, যেখানে করোনার টিকা নিতে রাজি থাকলে 18 জানুয়ারির মধ্যে জানানোর কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে মোট জনসংখ্যার 0.4% জন্য ফাইজারের টিকা পাবে বাংলাদেশ, যা প্রয়োগ করতে হবে ফ্রন্টলাইনারদের ওপর। কোভ্যাক্সের যে টিকাগুলো প্রথম থেকে পাবো আমাদের চাহিদা পূরণ হওয়া পর্যন্ত এবং আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেগুলো নেব। এই ফাইজারের টিকার জন্য অতি শীতল তাপমাত্রার প্রয়োজন হবে, কাজে কতটুকু আমাদের সক্ষমতা আছে সেই হিসাব আমরা করছি, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দেওয়া হবে। তবে ফাইজারের এই টিকা পাওয়া গেলেও -70 ডিগ্রি তাপমাত্রায় রাখার কারণে এটি সংরক্ষণ ও বিতরণই মূল চ্যালেঞ্জ। তাই জরুরি ভিত্তিতে সে কাঠামো গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। এটা অসম্ভবের কোনো কারণ নেই, খুবই সম্ভব। শুধু আমাদের করতে হবে যেটা ফাস্ট ট্র্যাকে যেতে হবে, যে খুব দ্রুত যাতে আমরা এটাকে এস্টাবলিশ করার জন্য এখানে অর্থ বরাদ্দ থেকে শুরু করে এটা কার্যাদেশ দেওয়া এবং তাদের জন্য জায়গা দেওয়া, তাহলে এটা খুবই দ্রুতই সম্ভব। এদিকে করোনা ভাইরাসের টিকা নিতে হলে নিবন্ধন করতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে, যেখানে দিতে হবে নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা সে তথ্য। আর টিকা গ্রহণের তথ্য সংরক্ষণ থাকবে অ্যাপে। আমরা প্রথমে প্রায়োরিটি করব কাকে কোন মাসে কাকে দিব। অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে তালিকা হয়ে যাবে। প্রাথমিকভাবে 18 বছরের নিচে কাউকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে না বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে 25 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,781 জনে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য মতে ২৪ ঘন্টায় নতুন করে ১,০৭১ জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫,২২,৪৫৩ জন। এছাড়া ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৯২০ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩,৫৭,৩১৯ জনের। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৩৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৬৬,৮০১ জন। লাগামহীন করোনা সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। দেশটিতে পুরোদমে টিকাদান কর্মসূচি চললেও নিয়ন্ত্রণে আসছে না আক্রান্ত ও মৃতের হার। একদিনে প্রায় ২,১৯,০০০ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন প্রায় ৩,০০০। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। প্রতিদিন ৩,০০০, ৪,০০০ করে মানুষ মারা যাচ্ছেন এবং ২ লাখেরও বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন এবং এটির লাগাম কোনোভাবেই কিন্তু টানা যাচ্ছে না। শুরু হয়েছে ভ্যাকসিন দেয়া এবং দ্রুতই ৫০টি অঙ্গরাজ্যে ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে, খুব দ্রুত গতিতেই চলছে এবং বলবো অনেকটা সুষ্ঠুভাবেই চলছে। কিন্তু তারপরেও কিন্তু এই যে করোনা ভাইরাসে যে মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা সেগুলো কিন্তু কোনোভাবেই কমছে না। তাতে করে এই ভ্যাকসিন নিয়ে অনেক আগে থেকেই মানুষের মধ্যে যে ধরনের অনীহা ছিল, আগ্রহ ছিল, সন্দেহ ছিল, আতঙ্ক ছিল যে ভ্যাকসিন নিলেও কি তারা কি করোনা থেকে মুক্ত হতে পারবে কিনা, সেই আলোচনা, সেই বিতর্ক আবারও কিন্তু উঠেছে। তারপরেও যেহেতু এই ভ্যাকসিনেই এখন পর্যন্ত প্রতিষেধক, সেই জন্য এই ভ্যাকসিনেশন কার্যক্রমটি সুষ্ঠুভাবে চলার জন্য কিন্তু প্রশাসন থেকে, স্বাস্থ্য বিভাগ থেকে মানুষের মধ্যে কিন্তু সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা চলছে। এবং নিউ ইয়র্কের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে যেসব প্রবাসী লাখ লাখ বাংলাদেশি রয়েছেন তারাও কিন্তু করোনা ভ্যাকসিন নিচ্ছেন। আমার কোনো রকম প্রতিক্রিয়া হয় নাই, শুধুমাত্র ছোট একটু হাতে একটু ব্যথা হয়েছে, বাট ইটস ভেরি নর্মাল। ইনফ্লুয়েঞ্জার যে কোনো ভ্যাকসিন দিলে আপনারা জানেন একটু ব্যথা হয়েছে, তাছাড়া কোনো জ্বর, সর্দি, কাশি বা মাথা ব্যথা কোনো রকমের অ্যাডভার্স এফেক্ট ছিল না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনার টিকা নিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। শনিবার টিকার প্রথম ডোজ নেন তিনি। এদিকে সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ব্রিটেনবাসীকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। লন্ডনের রাস্তায় লোকজন কিংবা যানবাহন কোনোটি খুব একটা চোখে পড়ে না। করোনায় চলমান লকডাউনে এমন চিত্র যুক্তরাজ্যের বেশিরভাগ শহরেই। নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রতিদিন ১,০০০-এর বেশি মানুষ মারা যাচ্ছেন, যা সবার দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ঠান্ডার কারণে করোনা ছাড়াও সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যাও কম নয়। অনেক হাসপাতালেই রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় মুশকিলে পড়তে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে লম্বা লাইন থাকে। এদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত থাকেন। যার করোনা হয়নি, অন্য সমস্যা নিয়ে এসেছেন, তিনিও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন। আর হাসপাতালে সামাজিক দূরত্ব মেনে রোগীদের বিছানাগুলো রাখার কারণে শয্যা সংখ্যাও কমে গেছে। এই অবস্থায় আসলেই আমরা হিমশিম খাচ্ছি। এই পরিস্থিতিতে সবাইকে লকডাউনের বিধিনিষেধ মেনে চলার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। গত সোমবার থেকে আবারও লকডাউনে যাওয়ার পর শনিবার দেশজুড়ে সচেতনতা জোরদারে প্রচারণা শুরু করেছে ব্রিটিশ সরকার। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। পার্কে বন্ধু বা পরিবারের সদস্য দুজনের বেশি একসঙ্গে শরীরচর্চা করতে দেওয়া যাবে না নির্দেশনা থাকলেও অনেকেই তা না মানায় সরকার থেকে প্রচারণা চালানো হচ্ছে নিয়ম মানার। এদিকে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার তারা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। যুক্তরাজ্যে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে সাবেক মেয়র সাইদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার উত্তর দেয়া সমীচীন নয়। রোববার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান এলাকায় 3টি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করেই মুখোমুখি সাবেক আর বর্তমান মেয়র। অভিযোগ, নিয়মনীতি কিংবা নকশার তোয়াক্কা না করেই এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন মেয়র। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সাবেক মেয়র গণমাধ্যমে জানিয়েছিলেন বৈধভাবেই তা বরাদ্দ হয়েছিল, বরং তিনি প্রশ্ন তুলেন চলমান উচ্ছেদ অভিযানের বৈধতা নিয়ে। এরই মধ্যে শনিবার রাজধানীতে ক্ষতিগ্রস্ত দোকানীদের পক্ষে রাজপথে নামেন সাইদ খোকন। নানা অভিযোগ তোলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে। তাপস, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। এরই প্রেক্ষিতে রোববার সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তাপস। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তার বিরুদ্ধে আনা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগকে ব্যক্তিগত আক্রোশ হিসাবে উল্লেখ করেন তিনি। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, এটার কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। নগর ভবনে দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দেন তাপস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানী কবরস্থান থেকে মহাখালী বাসস্ট্যান্ড সড়ক, যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনেও এই জট থেকে রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় বিআরটিএ ও সেতু ভবন সহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা সরু হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়রও মনে করেন ভবন অপসারণ করা উচিত। তবে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ সড়ক পরিবহন মন্ত্রণালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। পুরো ফ্লাইওভার ফাঁকা, উপরে ওঠার অপেক্ষায় শত শত যানবাহনও, কিন্তু ফ্লাইওভারের মুখে অস্বাভাবিক যানজট থাকায় একটি গাড়িও উঠতে পারছে না। আকাশ থেকে নেওয়া ছবি দেখলে তা আরও স্পষ্ট বোঝা যায়। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে বিআরটিএ ও সেতু বিভাগের বিশাল দুটি ভবন থাকায় হঠাৎ করেই রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ফ্লাইওভারের নিচের দিকের গাড়ির চাপে ফ্লাইওভার মুখী গাড়িগুলোকে এভাবেই আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ওই ভবন দুটি ছাড়াও বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার জায়গায় আরও রয়েছে 7-8টি বড় স্থাপনা। উত্তরাতে যদি সাহস করে আহি, এদিকে আটকে যাওয়া লাগে। এই আমতলি ব্রিজে গোড়ায় ওইখান থেকে আইসা যে গাড়িগুলো ফ্লাইওভারের নিচে যেগুলো যায়, এগুলা এই গাড়িগুলোর জন্য বন্ধ হয়ে যায় জ্যামের কারণে। পরে আর ফ্লাইওভারের উপরে গাড়িগুলো যাইতে পারে না। সেতু ভবন, এই যে আবার আপনার বিআরটিএর ভবন, এই দুইটা বিল্ডিং করণের পুরো রাস্তাটা চিকন হয়ে গেছে। বিল্ডিং করে রাস্তা চাপাই লেছে কারা? এটা সেতু ভবন, চাপানোর কারণে সিঙ্গেল বাস দিয়ে গেছে। রাস্তার জায়গায় সরকারি ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে দাবি করে উত্তরের মেয়র বলছেন, ভবনগুলো অপসারণ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। সেতু ভবন যখন হলো, এটি কিন্তু চিন্তা করে নাই যে এতে করে রিয়েল বটলনেকের কিন্তু সৃষ্টি হয়েছে। সড়ক জনপদের জায়গা বলে তারা করবে তো ঠিক না। সিটি ফরেস্টটা কেটে এখানে এই ধরনের যদি বিল্ডিং যদি করা হয়, এটি মোটেই জনগণ ভালোভাবে নেবে না। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন যে কীভাবে এটাকে স্থানান্তর করা যায়। তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে কথা বলতে রাজি হননি সড়ক পরিবহন সচিব। সংশ্লিষ্টরা বলছেন, বনানী কবরস্থান থেকে শুরু করে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার পূর্ব পাশের সড়ক বিভাগের জায়গায় থাকা অসংখ্য সরকারি স্থাপনা সরিয়ে নেওয়াটা নিশ্চয়ই অনেক বেশি ব্যয়বহুল বিষয়। কিন্তু তারা বলছেন, এটি করতে পারলে মহাখালী ফ্লাইওভারের কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার পাশাপাশি এই এলাকা অর্থাৎ বনানী এবং মহাখালী পুরোপুরি আজীবনের জন্য টেকসইভাবে যানজট মুক্ত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। নাগরিক পর্যায়ে অসন্তুষ্টির পরও দেশের বিভিন্ন সেতুর টোল বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়া, জীবন মানোন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে টোলের হার বাড়ানো হবে বলে জানিয়েছে সেতু বিভাগ। তবে জনগণের বোঝা হয়ে দাঁড়ায় এমন হার নির্ধারণ না করে বরং টোল পদ্ধতি আধুনিকায়নে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রুপলের রিপোর্ট।
রাজধানীর চারপাশের প্রবেশমুখের সেতুগুলোতে যেখানে টোল মুক্ত, সেখানে বুড়িগঙ্গা প্রথম সেতুতে নতুন করে আবারও টোল আদায় শুরু হয়েছে। আবার টোলের হারও বাড়ানো হয়েছে। এ নিয়ে যাতায়াতকারীদের মধ্যে অসন্তোষও কম নয়, যদিও সরকারের রাজস্ব আদায় বেড়েছে। এটা তো জুলুম চলতেছে, 160 টাকা এখন। তারপরে এখানে কত সিরিয়াল জাম বাজে জায়গা দুনিয়ার। আগে আসছিল 30 টাকা আর এখন হয়েছে আপনার 75 টাকা। নতুন করে পারাপারের খরচ বাড়ানোর পর বুড়িগঙ্গা প্রথম সেতুর টোল নিয়ে জনমনে ক্ষোভ দীর্ঘদিনের। বিশেষ করে নানা কারণে নদীর দুই পার থেকে দিনে একাধিকবার যাদের যাতায়াত করতে হয়, চাপটা বেশি পড়ে তাদের উপর। স্লিপ দেয় না, জোর যার মূলক তার আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা। সে যদি না চেয়ে থাকে সেক্ষেত্রে তো আর আমরা দেই না, সে চাইছে তাহলে আমরা দিই। এমন পরিস্থিতিতে দেশের সেতুগুলোতে নতুন করে টোল হার বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 2015 সালের টোল নীতিমালার আলোকে বৈঠক করেছে টোল নির্ধারক কমিটি। অবশ্য এখনই মহাসড়কের টোল বসানো হবে না জানিয়েছেন সেতু সচিব। সেতু মেনটেনেন্স কস্ট সেটাও কিন্তু বেড়েছে। সব কিছু মিলিয়ে আমাদের টোল বাড়ানোর একটা সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে। টোলের হার এটা যেটা যৌক্তিক সেটাই করা হবে। যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে স্বয়ংক্রিয় টোল পদ্ধতি চালুর আহ্বান যোগাযোগ বিশেষজ্ঞের। টোল কালেকশনটা ডিজিটালাইজেশন করতে পারি 100%, তখন দেখা যাবে কিন্তু অটোমেটিক র্যাপিড পাসের মাধ্যমে কিন্তু আপনার টোলটা কালেকশন হয়ে যাবে। একদিকে যেমন আপনার স্বচ্ছতা বাড়বে, একদিকে আপনার ভোগান্তিটাও কম হবে। দেশ জুড়ে 4,500-এর বেশি সেতু আছে। এর মধ্যে 80টির মতো সেতুতে টোল আদায় করা হয়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। রোববার সন্ধ্যায় সময় সংবাদকে টেলিফোনে কথা জানান তিনি। যদিও এর আগে পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়ালি বইমেলা আয়োজনের ব্যাপারে পরিকল্পনা ছিল একাডেমির, তখন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল লেখক ও প্রকাশকদের মাঝে। নিয়ম অনুযায়ী প্রতি বছর 1 ফেব্রুয়ারিতে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ, কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না। ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন 5 বাংলাদেশি। রোববার সকাল 7:20 বিমানের বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। দেশের মাটিতে পা রেখেই স্বস্তি প্রকাশ করেন তারা। লোহিত সাগরে প্রাকৃতিক দুর্ঘটনার কবলে পড়ে ইয়েমেনি হাউথি বিদ্রোহীদের হাতে জিম্মি হন তারা। 9 মাসের অবরুদ্ধ জীবনের অবসান, অবশেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দেশের মাটিতে পা রাখলেন তারা। নতুন করে জন্ম হয়েছে পৃথিবীর বুকে, কারণ আমরা আজকে একটা বছর এমন একটা জায়গায় ছিলাম যেটা আমরা কখনো আশা করিনি যে আমরা বাংলাদেশে আসবো বা আমরা যে বেঁচে থাকবো। বৈধভাবেই ওমানের একটি জাহাজে কর্মরত ছিলেন প্রবাসী এই 5 বাংলাদেশি। কোম্পানির কাজে গত বছরের 13 ফেব্রুয়ারি ওমান থেকে সমুদ্র পথে সৌদি আরব যাচ্ছিলেন তারা। লোহিত সাগরে হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইয়েমেনের বন্দরে নেমে তারা আশ্রয় প্রার্থনা করেন। সেখানে দেশটির সরকার বিরোধী হুতি বিদ্রোহী গ্রুপ তাদের বন্দী করে ফেলে। এরপর শুরু হয় নতুন যুদ্ধ। অনাহারে অর্ধাহারে দিন তো কাটিয়েছেনই, সেই সঙ্গে তারা ভোগ করেছেন অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন। শারীরিক মানসিক দুইটাই অত্যাচার করা হয়েছে। এরপর আমাদের কোম্পানিতে আমাদের বেতন 14 মাসের বেতন পাবো আমি অলরেডি। আমরা অসুস্থ হলে এখানে হেরা ডাক্তার নিয়ে আসতো না, আমাদেরকে 24 ঘন্টা মিলে এক টাইম খানা দিত। সরকার কাছে অনুরোধ জানাতেছি আমাদেরকে চলার মতন সেরকম কোনো একটা ব্যবস্থা করে। দীর্ঘ 9 মাসের বন্দি দশার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মুক্ত হন তারা। মুক্তির পর ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হেফাজতে। এরা যাতে করে ঘুরে দাঁড়াতে পারে, কোনো রকম কোনো সমস্যা না হয়, মানসিকভাবে ভালো থাকে, তারপর হচ্ছে আর্থিকভাবে কোনো কিছু করে খেতে পারে, সেটার জন্য আমরা ব্যবস্থা নেব। রোববার ইয়েমেন থেকে দুবাই হয়ে দেশে ফেরার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী এই 5 বাংলাদেশি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইন্দোনেশিয়ায় জাভা সাগরে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়েছে। শিগগিরই তা উদ্ধারের আশা করছে কর্তৃপক্ষ। এর আগে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারে কাজ করছে দেশটির নৌবাহিনীর 10টিরও বেশি জাহাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকট শব্দের পর সাগরে বিধ্বস্ত হয় বিমানটি। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রোববার সকাল থেকে বিমান দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধারে জাভা সাগরে অভিযান শুরু করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। সাগরের গভীর থেকে মানবদেহের পাশাপাশি বিমানটির বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
উদ্ধার কাজে নৌবাহিনী ও পুলিশের বেশ কিছু জাহাজ কাজ করছে। যে ধ্বংসাবশেষ পাওয়া যাবে তা দ্রুত তীরে নিয়ে আসবে তারা। এ ঘটনায় শোক জানিয়ে উদ্ধার তৎপরতা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। যা ঘটেছে তা কখনোই কাম্য নয়। স্বজনদের সমবেদনা জানাচ্ছি। সবাইকে উদ্ধারে নিরলসভাবে কাজ করছে উদ্ধারকারী দল। আপনারা সবাই দোয়া করবেন যেন তাদেরকে খুঁজে পাওয়া যায়। এদিনও স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিমানটিতে আমার 5 জন আত্মীয় ছিল। আমি বারবার তালিকা দেখছি, জানি না তাদেরকে উদ্ধার করা যাবে কিনা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বিমানটি বিধ্বস্তের সময় বেশ কয়েকজন জেলে তা দেখেছেন। তারা জানান, বিকট শব্দের পরেই সাগরে বিধ্বস্ত হয় বিমানটি। স্থানীয় সময় শনিবার দুপুরে 56 জন যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে পন্টিয়ানাকের উদ্দেশ্যে উড়াল দেয় শিবরিজিয়া এয়ারওয়েজের বোয়িং 737-এর একটি বিমান। উড্ডয়নের কিছুক্ষণ পরেই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটির। রাহানুল রানা, সময় সংবাদ। করোনার শুরু থেকেই অভাবগ্রস্তদের জরুরি খাদ্য সহযোগিতা দিয়ে আসছে পর্তুগাল ফুড ব্যাংক। স্থানীয়দের পাশাপাশি অসহায় প্রবাসীদের কাছে সে সহযোগিতা পৌঁছে দিতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন বৌদ্ধ ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স। এমন কার্যক্রমের অংশ হতে পেরে খুশি বাংলাদেশি স্বেচ্ছাসেবকরা। লিসবন থেকে তরিকুল হাসান আশিকের রিপোর্ট। শীতের তীব্রতায় তখনও ব্যস্ততা শুরু হয়নি লিসবনের গলিপথগুলোতে। এমন সময়েও একদল উদ্যমী স্বেচ্ছাসেবক কাজ করছেন করোনায় কর্মহীন হওয়া এবং পূর্ণ সরকারি সহায়তার আওতায় না আসা বেশ কিছু পরিবারের পুরো সপ্তাহের জরুরি খাদ্য সহযোগিতার কাজে। পর্তুগাল সরকারের স্বায়ত্তশাসিত সংস্থা বাঙ্কো আলিমেন্তার বা ফুড ব্যাংকের সহযোগিতায় গত এপ্রিল থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংগঠন বন্ধু ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্স। করোনায় ক্ষতিগ্রস্ত পর্তুগিজ ছাড়াও এখান থেকে খাদ্য সহযোগিতা নিচ্ছেন বেশ কিছু প্রবাসী বাংলাদেশি, ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিক। এমন কার্যক্রমে যুক্ত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশি উদ্যোক্তারা। এখানে আমাদের বিভিন্ন কন্টিনেন্ট থেকে লোক আসে, এশিয়া, আফ্রিকা, ইভেন পর্তুগিজরাও আছে, সাপোর্ট নেয়। আমি রিয়েলি খুবই হ্যাপি এরকম একটা সংগঠনের সাথে কাজ করতে পেরে। খাদ্য সমস্যা ওটাকেই রিমুভ করার জন্য পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমিতে সপ্তাহে একবার শনিবারে আমরা ফুড ডিস্ট্রিবিউশনের কাজ করছি। সামনের দিনগুলোতে যে কোনো দুর্যোগে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন তত্ত্বাবধানের দায়িত্বে থাকা উদ্যোক্তারা। আমরা গত 8-9 মাস ধরে কাজ করছি। মূলত করোনার কারণে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেওয়াটা মানবিক দায়িত্ব হিসাবে এই উদ্যোগ নেওয়া। আমাদের এই কার্যক্রম গত এপ্রিল থেকে চলমান এবং কি প্রতি সপ্তাহে 100-এরও বেশি পরিবার এখান থেকে খাদ্য সহযোগিতা নিচ্ছে। যতদিন পর্যন্ত করোনা প্যান্ডামিক চলবে ততদিন আমাদের এই সহযোগিতা চলবে। এই কার্যক্রমের আওতায় এপ্রিল থেকে নিবন্ধন করেছেন 8 শতাধিক সদস্য। সেই থেকে প্রতি সপ্তাহে সহযোগিতা নিয়ে আসছে শতাধিক পরিবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। 13 দেশের এলিট ও সাফ রানার সহ ফিজিক্যাল ক্যাটাগরিতে অংশ নেন 200 অ্যাথলিট। বনানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে এই প্রতিযোগিতা শেষ হয় হাতিরঝিলে গিয়ে। প্রতিযোগিতার ফুল ম্যারাথনের পুরুষদের ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মরক্কোর হিসাম লাকোহি। সাজিদ আরেফাতের রিপোর্ট। সকালের সূর্যটা তখনও আলো ছড়ায়নি। পৌষের হিমশীতল হাওয়ার প্রভাব স্পষ্ট। এমন কুয়াশাচ্ছন্ন সকালকে ছাপিয়ে উত্তাপ ছড়াতে প্রস্তুত দেশ বিদেশের দৌড়বিদরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরেই এই বর্ণিল ম্যারাথন আয়োজন। আর্মি স্টেডিয়াম থেকে শুরু আর শেষটা হাতিরঝিলে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রত্যাশা করেন এমন আয়োজন নিয়মিত করার। ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটা বিশাল একটা মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে। হাফ ও ফুল ম্যারাথন এই দুই ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নেয় 200 অ্যাথলিট। বাংলাদেশ ছাড়াও 13 দেশের 35 বিদেশিও ছিল এবারের আয়োজনে। নারী পুরুষ এলিট ক্যাটাগরিতে অবশ্য জয় জয়কার অতিথি অ্যাথলিটদের। ফুল ম্যারাথন পুরুষ বিভাগে সেরা পুরস্কার জিতে নেন মরক্কোর হিসাম লাকোহি। নারীদের হয়ে এই ক্যাটাগরিতে প্রথম হন কেনিয়ার অ্যাঞ্জেলা জেকুন্দে। তবে পিছিয়ে থাকেননি লাল সবুজ প্রতিনিধিরাও। সাফ পুরুষ বিভাগে বাংলাদেশের হয়ে ফরিদ মিয়া পান প্রথম পুরস্কার। এছাড়া নারীদের বিভাগে পাপিয়া হন সেরা। এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রথমবারের মতো বিদেশি প্লেয়ারের সাথে খেলার সুযোগ পাইছি। আমরা আশা করি এরকম ম্যারাথন প্রতি বছর আমাদের দেশে হোক।
এগিয়ে যাব দৌড়ে দৌড়ে, দেখব না আর পেছন ফিরে, এমন মূল মন্ত্রকে সামনে রেখেই অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এই অ্যাথলিটদের দীপ্ত পদচারণায় এগিয়ে যাবে বিশ্ব, এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সবার। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালনকে আরও জাঁকজমকপূর্ণ করতে সারা দেশে 10 লাখ মানুষের অংশগ্রহণে ম্যারাথন আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে শুরু হওয়া এ আয়োজন শেষ হবে 7 মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে। বেলুন উড়িয়ে চট্টগ্রাম সেনানিবাসে এই ডিজিটাল ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন। 500 সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য ওই দৌড়ে অংশ নেন। চট্টগ্রামে পর্যায়ক্রমে 80,000 মানুষ এ ম্যারাথনে অংশ নেবেন। এর মধ্যে 10,000 সেনা সদস্য আর বাকি 70,000 সাধারণ মানুষ। চট্টগ্রাম সেনানিবাস থেকে শুরু হওয়া বিশেষ এ ম্যারাথন পর্যায়ক্রমে চলবে দেশটির প্রতিটি সেনানিবাসে। যশোরের ঝিকরগাছার সালমান সর্দার শখ থেকে এখন অর্নামেন্টাল ফিশ বা বাহারি রঙের মাছ চাষি। মাত্র 1500 টাকার মাছ দিয়ে শুরু করে গড়ে তুলেছেন প্রায় কোটি টাকার বাণিজ্যিক খামার। আবুল কালাম আজাদের ছবি ও জুহেল মৃদার তথ্য নিয়ে রিপোর্ট। হ্যাচারি হাউসে স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে, ডুব দিচ্ছে বাহারি রঙের মাছ। লাল, কমলা, কালো, বাদামি, হলুদ, রূপালী রঙের মাছের ছড়াছড়ি। গোল্ডফিশ, কমেট, কৈকার্প, মিল্কি, সিল্কি, ব্ল্যাকমোর, রেড কাপ, মলি, গাপ্পি, বাটারফ্লাই, গোরামি, কৈকার্প, ফাইটার, অ্যাঞ্জেল প্রভৃতি বর্ণিল মাছ দেখলে চোখ জুড়িয়ে যায়। অ্যাকোরিয়ামের রঙিন মাছ চাষ হচ্ছে যশোরের ঝিকরগাছায় পানির হাউস ও পুকুরে। শখের বশে উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের তরুণ সালমান সর্দার বাড়ির অ্যাকোরিয়ামের জন্য 1500 টাকায় 60টি রঙিন মাছ কেনেন। মাছের পেটে ডিম আসায় তা ব্রিডিংয়ের উদ্যোগ নেন তিনি। প্রায় 2 বছরের ভিতরে 15টা পুকুরে আপনার অর্নামেন্টাল ফিশ চাষ করতেছি। টোটাল বাংলাদেশ আমরা মাছ সাপ্লাই দিচ্ছি, হোম ডেলিভারি সহ। সালমান রঙিন মাছের চাষ করে স্বাবলম্বী হওয়ায় গর্বিত তার পিতা। চাকরি বাদেই যে নিজের স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় তার একটা উদাহরণ হিসেবে আমার এই ছেলে এটা প্রতিষ্ঠিত করেছে। সালমান 20 বিঘা জমিতে 15টি পুকুরে চাষ করছেন রঙিন মাছ। 20টি লোকে আমাকে 300 টাকা করে আছে জনের দাম দেই, কিছু পারিশ্রমিক পাই যেটা দিয়ে আমাদের হাত খরচ চলে যায়। বিভিন্ন জেলার উদ্যোক্তারা সালমানের খামার থেকে মাছ সংগ্রহ করে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। আমি আমার ছাদের উপরে 4 থেকে 5টা মানে আর কি হাউস বানাইছি। 3000 থেকে 4000 মতো বাচ্চা হয়েছে। তো 4000 মাছ আমি যদি 10 টাকা করেও বেচি তাহলে আপনার 40,000-এর মতো আসে। সালমান সর্দারের সংগ্রহে রয়েছে 50 লক্ষাধিক টাকা মূল্যের 52 প্রজাতির রঙিন মাছ। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশ নয়, স্বাধীনতা বিরোধীরা আজ ব্যর্থ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। দেশব্যাপী শ্রদ্ধা, কলকাতায়ও নানা আয়োজন। করোনার টিকা পেতে নাম নিবন্ধন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে। চূড়ান্ত পর্যায়ে কাজ, লাগামহীন সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, বাস্তবিক কোনো ভিত্তি নেই। সাইদ খোকনের অভিযোগের জবাব দিলেন তাপস, বললেন অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে অসত্য বক্তব্য। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গে থাকুন সময়।